ইরান এবং ইসরায়েলের যুদ্ধে পরিবেশ পরিস্থিতি কেমন হতে পারে? ইরান জিতলে কি হবে, অথবা ইরান হারলেই কি হবে? সে বিষয়টা অবশ্যই প্রত্যেকের জানা উচিত বা জানার আগ্রহ। সেই আগ্রহ থেকে আজকে আমরা ইরানের যুদ্ধের পরিবেশ পরিস্থিতি, ইরান যদি যুদ্ধে পরাজিত হয় তাহলে কি হতে পারে, ইরান যদি যুদ্ধে জয়ী হয় তাহলে কি হতে পারে, সে বিষয়ে মোটামুটিভাবে একটা পোস্টমর্টম করার চেষ্টা করব। আসুন আমরা শুরু করি। নেপোলিয়ন এবং হিটলারের নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে সামরিক শক্তির প্রভাব। এই দুটি শক্তি কালের গর্ভে থেমে গেছে একটি জায়গায়, সেই জায়গাটা হচ্ছে রাশিয়া। অথচ বর্তমান যুগে 2025 সালে সে একই ভুলে পা বাড়াচ্ছে বর্তমান সময়ে সবচেয়ে শক্তিধর দেশ আমেরিকা তথা যুক্তরাষ্ট্র, যার নেতৃত্ব দিচ্ছে ডোনাল্ড ট্রাম্প। মনে রাখতে হবে, দ্য আলেকজান্ডার গ্রেট ছাড়া পৃথিবীর বুকে অন্য কেউ এই রাশিয়াকে জয় করতে পারেনি। পারস্য তথা ইরান কেউ জয় করতে পারেনি, এমনকি সাদ্দাম হোসেনও পারেনি। 1980 সালে সাদ্দাম হোসেন ইরানকে আক্রমণ করে জয় করতে চেয়েছিল মাত্র এক সপ্তাহের ব্যবধানে, অথচ সেই এক সপ্তাহ ব্যবধানে তো জয় করতে পারেইনি। 8 বছর লেগে গেছে তা শুধুমাত্র সমাধান করার চেষ্টা করেছে। 8 বছর পরে সে কতগুলো লাশের বিনিময়ে তাকে ফেরত আসতে হয়েছে তার জন্মভূমিতে। ইরানের আত্মরক্ষায় পিছু উঠতে বাধ্য হয়েছে সাদ্দাম হোসেন। এবার আসুন, এই যুদ্ধে যদি ইরান হেরে যায় বা পরাজিত হয় তাহলে কি হতে পারে তার একটি খসড়া আমরা তালিকা করি। সবচেয়ে বড় যেই 10টা নামবে বা সবচেয়ে বড় আলোচিত সমালোচিত যে সমস্যাটা হবে সেটা হচ্ছে তেলের বাজারে। তেলের বাজার সম্পূর্ণ নিয়ন্ত্রণ চলে যাবে আমেরিকা তথা ইসরায়েলের হাতে। ডলারের দাম প্রচুর পরিমাণে বেড়ে যাবে। তখন তাদেরকে নিয়ন্ত্রণ করার মতো কেউ থাকবে না। ইসরায়েলকে তখন কেউ নিয়ন্ত্রণ করতে পারবে না, স্বয়ং আমেরিকা নিজেও নিয়ন্ত্রণ করতে পারবে না ইসরায়েলকে। তখন ইসরায়েল হয়ে উঠবে সর্বসর্বা। ইসরায়েল যদি এই যুদ্ধে পরাজিত হয় তাহলে সবচেয়ে বেশি অপর দিক দিয়ে লাভবান হবে সৌদি আরব। কারণ সৌদি আরব হচ্ছে সুন্নি মতবাদী ইসলাম, আর ইরান হচ্ছে শিয়া মতবাদী ইসলাম। তাহলে ইরান যদি পরাজিত হয়, খুব স্বাভাবিক, শিয়ারা পরাজিত হয়েছে, তখন সুন্নি মতবাদ যারা পালন করে তারা সর্বসর্বা হয়ে উঠবে। অর্থাৎ এই অঞ্চলে ধর্মীয় নেতা হিসেবে আত্মপ্রকাশ করবে সৌদি আরব। এরপর তারা আক্রমণ করবে ইরানকে পরাজিত করার পর ইসরায়েল আক্রমণ করবে পারমাণবিক শক্তিধর দেশ পাকিস্তানকে। আপনি বিষয়টা খেয়াল করে দেখুন, ইসরায়েল ইরানে আক্রমণ করেছে পারমাণবিক শক্তিধর হয়ে উঠতেছে মনে করে, ইরান পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে বেড়ে উঠতেছে, এটা তারা অলীক কল্পনা ধারণা করে ইরানকে আক্রমণ করেছে। এবার পাকিস্তান তো শক্তিধর দেশ, একটা পারমাণবিক শক্তিধর দেশের আত্মপ্রকাশ ইতিপূর্বে করে ফেলেছে। ধারণা না, বাস্তবিকভাবেই বলা হয় পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা রয়েছে। তাহলে তারা ইরানকে রয়েছে ধারণা করে ইরানকে ধ্বংস করে দিচ্ছে, আর পাকিস্তানের কাছে রয়েছে এটা তাদের জন্য হুমকি মনে করে তারা এরপর ইরানের পর তারা আক্রমণ করবে পাকিস্তানকে কোনোভাবে যদি ধ্বংস করতে পারে এরপর তারা আক্রমণ করবে তাদের মিত্র, বর্তমান সময়ে সবচেয়ে মিত্র তাদের সৌদি আরবকে। দিনে দিনে আস্তে আস্তে তারা ইসলামিক সমগ্র দেশগুলোকে ধ্বংস করে দেওয়ার প্ল্যান করতেছে। এবার আসুন আমরা আলোচনা করি, যদি ইরান কোনোভাবে জিততে যায় তাহলে বিশ্ব অর্থনীতিতে কি হতে পারে। তাহলে বিশ্ব অর্থনীতিতে যা যা হবে, আমেরিকা তথা ইসরায়েলের অর্থনীতিতে নামবে ধস। আমেরিকা অর্থনীতির ডলার যেহেতু কনভার্ট করা হয় তখন ডলারের দাম যাবে একেবারে পড়ে, তখন পুরা লেনদেন হবে রিয়ালে। কারণ ইরানের মুদ্রার নাম হচ্ছে রিয়াল, তখন সমগ্র পৃথিবী রিয়ালে কনভার্ট করা হবে। এখন পর্যন্ত ইরান যেহেতু ডলারকে তাদের মুদ্রা হিসেবে মানে না, সেহেতু তারা ভবিষ্যতে যদি জিতে যায় তাহলে তখনও তারা ডলারকে তাদের মুদ্রা হিসেবে স্বীকৃতি দেবে না। তখন তারা লেনদেন করবে এখনকার মতো আরও আপডেট ভার্সনে লেনদেন করবে রিয়ালে। অনেকেই বলে ইসরায়েলের আকাশসীমা আক্রমণ করার প্রতিরোধ ক্ষমতা প্রচুর, তারা আকাশসীমা আক্রমণ করবে। অপরপক্ষে ইরানের আকাশসীমার প্রতিরক্ষা ব্যবস্থা খুব একটা ভালো না, তারা আকাশপথ আক্রমণ করে জিতে যাবে।
আপনি যদি বিষয়টা খেয়াল করে দেখেন, ইরান এত দিক দিয়ে পারমাণবিক শক্তিধর হয়ে উঠতেছে, এতগুলা গোলাবারুদ অস্ত্র তাদের রয়েছে, এত আত্মরক্ষা ভূমি দিয়ে রয়েছে, তারা কি চাইলে আকাশপথ সংরক্ষণ করতে পারতো না? তাদের স্ট্র্যাটেজি হচ্ছে আকাশপথ নিয়ে তাদের এত মাথা ব্যথা কোনো কারণ নেই। তাদের কথা হচ্ছে, আপনি যদি হিসাব করে একটা হিসাব দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ইরানের এক একটা মিসাইল তৈরি করতে খরচ হয় 1 কোটি টাকা। সেই মিসাইল সে যখন ইসরায়েলের পক্ষে নিক্ষেপ করে, সেই 1 কোটি টাকার মিসাইল ইরানকে রুখার জন্য খরচ করতে হয় প্রায় 12 কোটি টাকা। তাহলে আপনার বিষয়টা যদি হিসাবটা মিলেন, ইরান যদি প্রতিদিন 200 মিসাইল ইসরায়েলকে কেন্দ্র করে ছোড়ে, তাহলে সেই 200 মিসাইল ধূলিসাৎ করার জন্য তার প্রায় 3,500 কোটি টাকা খরচ হবে। কল্পনা করা যায়, 3,500 কোটি টাকা প্রতিদিন খরচ হবে ইরানের 200 মিসাইল ব্যর্থ করার জন্য। আর বলা হয় ইরানের কাছে প্রচুর পরিমাণে মিসাইল রয়েছে। ইরান সেই মিসাইলগুলো এখনো পরিপূর্ণভাবে ছোড়ে নাই। যখন সে ছোড়া শুরু করবে, তখন এই মিসাইল প্রতিরোধ করার জন্য ইসরায়েলকে প্রায় প্রতিদিন 3,500 কোটি টাকা ব্যয় করতে হবে শুধু তাদের মিসাইল ধ্বংস করার জন্য। এটা একটা দেশের জন্য কত বড় হুমকি, কত বড় অর্থনৈতিক দোষ কল্পনা করা যায়। সো এইভাবে ইসরায়েল দীর্ঘদিন তাদের যুদ্ধ চালিয়ে নিতে পারবে না, এটা চালিয়ে নেওয়া যাওয়া সম্ভব নয়। তাছাড়া প্রাকৃতিকভাবে ইরানকে রক্ষা করা হয়, কারণ ইরান প্রকৃতিগতভাবেই চারদিক পাহাড় দ্বারা বেষ্টিত। এখন পর্যন্ত কেউ যদি ইরানকে জয় করতে পারেনি, সেজন্য ইরানকে ইসরায়েলও জয় করতে পারবে না, আমেরিকাও পারবে না। ইরানের জায়গা থাকবে, ছিল, আছে। সুতরাং আমরা আজকের আলোচনা থেকে এতটুকু কনফার্মভাবে বলতে পারি, সুনিশ্চিতভাবে বলতে পারি যে ইসরায়েল জয় অর্জন করা খুবই দুঃসাধ্য ব্যাপার। তাকে আমেরিকা সাপোর্ট দিক, যেই সাপোর্ট দিক না কেন, জার্মানি সাপোর্ট দিক, যেই সাপোর্ট দিক, সেই জয় অর্জন করতে পারা খুব কষ্টকর। অপর দিক দিয়ে ইরানকে অলরেডি রাশিয়া, চীন তাদেরকে সাপোর্ট দেওয়া শুরু করেছে। পাকিস্তান সরাসরি বলেছে, রাশিয়াও বলেছে, চীন তো অলরেডি ইতিমধ্যে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। বোঝাই যাচ্ছে যে স্রোত কোন দিকে বইছে। ইসরায়েলের উচিত সমঝোতা বসা। এখন শুধু কথা হচ্ছে ইরান সমঝোতায় বসবে কিনা। যদিও খামেনি বলেছে কোনো সমঝোতা না, শেষ রক্তবিন্দু দিয়ে পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব। এখন শুধু দেখা যাক, সময় পরিসংখ্যান তো অনেক কিছুই বলা যায়, বাস্তবতা ভিন্ন। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। সে পর্যন্ত আমাদের সবাইকে ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে। তবে আমাদের সকলের উচিত মুসলিম জাতি হিসেবে ইরানকে সাপোর্ট দেওয়া, ইরানের জন্য দোয়া করা। আল্লাহ বদর যুদ্ধের মতো যেভাবেই হোক তাদেরকে সাহায্য সহযোগিতা করো, আমাদের এই প্রার্থনা।